ডিয়ার ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টস, যে বয়সে এসে একটা ছেলে বা মেয়ে ডাব্লিউবিসিএস এর পড়াশোনাটা শুরু করে, সেই বয়সে কিছু না কিছু কাজ তাকে করতেই হয়। সেটা কোনো গভর্নমেন্ট জব হতে পারে, যে একটা গভর্নমেন্ট জব রয়েছে, এবার ডাব্লিউবিসিএস এর মতো বড় পরীক্ষাকে ফোকাস করছি। সেটা কোনো প্রাইভেট জব হতে পারে, পার্ট টাইম বা ফুল টাইম। নিদেন পক্ষে বাবার ব্যবসা অথবা কিছু না হলেও টিউশন করে টাকা রোজগারের ঝামেলাটা তাদের থাকেই। তার ফলে যারা ওয়ার্কিং প্রফেশনাল, কাজ করতে করতে ডাব্লিউবিসিএস এর প্রিপারেশনটা নেয়, তাদের কাছে সবচেয়ে যেটার ঘাটতি হয় সেটা হচ্ছে সময়। খুব অল্প সময় তারা পড়াশোনা করার জন্য পায়, আর এই অল্প সময়টা ঠিকঠাক করে ম্যানেজ করতে না পারলে যেটা হয়, ডাব্লিউবিসিএস এর স্বপ্নটা দূরের স্বপ্নই থেকে যায়, ক্র্যাক করা আর হয়ে ওঠে না। তাই আজকের ক্লাসে আমি যে ক্লাসটা বানাতে যাচ্ছি সেটার টপিক হচ্ছে এফেক্টিভ রুটিন অ্যান্ড স্ট্র্যাটেজি ফর ওয়ার্কিং প্রফেশনালস, যারা মনের প্রাণে চায় ডাব্লিউবিসিএসটা ক্র্যাক করতেই হবে, করতেই হবে। দেখো, ওয়ার্কিং প্রফেশনাল দু রকমের হয়। এক হচ্ছে গভর্নমেন্ট জব, যারা একটা জবে রয়েছে, এবার ডাব্লিউবিসিএস এর মতো বড় কোনো জব পাওয়ার স্বপ্ন দেখছে এবং সেই অনুযায়ী প্রিপারেশনটা চালাচ্ছে। নতুবা তারা প্রাইভেট সেক্টরে রয়েছে। প্রাইভেট সেক্টরের জব দু রকমের হয়, পার্ট টাইম বা ওয়ার্ক ফ্রম হোম হতে পারে, অথবা ফুল টাইম বা অফিস ওয়ার্কও হতে পারে। এখন যদি গভর্নমেন্ট জব করো, সেক্ষেত্রে 8 ঘন্টার ডিউটি, ঘুম আমাদের মোটামুটি 7 ঘন্টা তো হতেই হয়। এক্সট্রা সাংসারিক কাজকর্মের জন্য যদি আরও 1 ঘন্টা সময় ধরে নিই, 24 ঘন্টার থেকে এই সময়টুকু বাদ দিলে তাদের হাতে 8 ঘন্টার বেশি সময় কিন্তু থাকে না। আর যদি এই কেসটা আমরা প্রাইভেট জব, যারা প্রাইভেট প্রফেশনাল, তাদের জন্য হিসাব করে দেখি, তাদের কিন্তু 8 ঘন্টায় ওয়ার্কিংটা হয় না। অফিসের কাজ করতে করতে তাদের নিদেন পক্ষে 10 ঘন্টা 11 ঘন্টা কিন্তু লেগেই যায়। তার কারণ বেসরকারি কাজ নিশ্চয়ই সরকারি কাজ নয়, ওয়ার্ক লোডটা তাদের সাংঘাতিক থাকে। তার সঙ্গে যদি 7 ঘন্টার ঘুম আর এক্সট্রা সাংসারিক কাজের জন্য 1 ঘন্টা আমরা ব্যয় করে দিই, তাহলে যারা প্রাইভেট জব করে তাদের জন্য ম্যাক্সিমাম সময় হতে পারে 6 ঘন্টা। সেক্ষেত্রে তার মানে তাদের কাজের সময়টা বাদ দিয়ে পড়ার সময় থাকতে পারে ম্যাক্সিমাম 5 থেকে 6 ঘন্টা মিনিমাম, আর ম্যাক্সিমাম 7 থেকে 8 ঘন্টা। এখন যারা প্রাইভেট টিউশন করো, তাদের কাছে এর থেকে একটু বেশি সময় থাকতে পারে। কিন্তু মজার বিষয় হলো, দুঃখের বিষয় হলো, এবং অবশ্যই যন্ত্রণার বিষয় হলো, যে তুমি যে জবের জন্য প্রিপারেশনটা নিচ্ছ, সেই জবে তোমার যারা কম্পিটিটর, তার অনেকেই কিন্তু তারা 24 ঘন্টায় উৎসর্গ করে দিয়েছে ডাব্লিউবিসিএস এর প্রিপারেশনের জন্য। যারা শুধুমাত্র প্রিপারেশন নিচ্ছে, ডাব্লিউবিসিএস এর কোনো কাজকর্ম করছে না, বাড়ি বসে শুধু ডাব্লিউবিসিএসটাকেই ফোকাস করছে, তারা কিন্তু হেসে খেলে 12 থেকে 14 ঘন্টা দিনে পরিশ্রম করতেই পারে। তার মানে যারা ওয়ার্কিং প্রফেশনাল, তাদের থেকে দ্বিগুণ পরিমাণ সময় তারা পায়। এই তুমি চাইলেও কি, যারা দ্বিগুণ সময় পাচ্ছে তাদের সঙ্গে কম্পিটিশন তোমাকে করেই জিততে হবে, চাইলেও তুমি ওই কম্পিটিটরকে বাদ দিয়ে দিতে পারবে না। অতএব বাস্তবতা হলো, ইউ ক্যানট চেঞ্জ ইউর কম্পিটিটর। যারা 12-14 ঘন্টা সময় পায় ডেলি, তুমি 6 ঘন্টা পাও। অ্যান্ড ইউ ক্যানট রিডিউস দ্য সিলেবাস অফ দ্য ডাব্লিউবিসিএস, অর্থাৎ ডাব্লিউবিসিএস এর হিউজ সিলেবাসটাও তুমি কিন্তু কম করতে পারো না। তাহলে তোমরা যারা কাজকর্ম করছো, সমস্ত কিছু সামলাচ্ছ, মাত্র 5-6 ঘন্টা সময় পাচ্ছ, তাদের উপায় কী থাকে? দেখো, এই রকম একটা সমস্যার ক্ষেত্রে উপায় একটাই, কনভার্ট ইউর নর্মাল টাইম ইন্টু ইউর পাওয়ারফুল টাইম। তোমার সাধারণ নর্মাল সময়টাকে তোমাকে পাওয়ারফুল সময়ে পরিণত করতে হবে। এখন সাধারণ নর্মাল টাইমকে কী করে পাওয়ারফুল টাইম পরিণত করা যায়, সে বিষয়ে হোপ ফর্মুলা, HOP, হোপ ফর্মুলা, হোপ মানে আওয়ার অফ পাওয়ার বলে আমার চ্যানেলে একটা ইউটিউব ভিডিও রয়েছে, যেখানে আমি একেবারে সায়েন্টিফিক্যালি বলে দিয়েছি কীভাবে 1 ঘন্টা সময়কে মোস্ট পাওয়ারফুল ঘন্টা বানিয়ে নেওয়া যায়, যাতে করে তুমি যেটুকু 5 ঘন্টায় পড়া সেটা 1 ঘন্টায় করতে পারো। যদি মনে হয়, ডেসক্রিপশন বক্সে বা প্রথম কমেন্টে সেই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে রাখছি, আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে অ্যাভেলেবেল। হোপ ফর্মুলার ওপরে নর্মাল টাইমকে পাওয়ারফুল সময় বানানোর যে পদ্ধতি, সায়েন্টিফিক পদ্ধতি, সেটা দেখে নিতে পারো। অবশ্য এই ক্লাসেও আমি কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেবো। সেগুলো কি? দেখো, পাওয়ারফুল টাইম বা সময়কে যদি শক্তিশালী বানাতে হয়, তাহলে দুটোভাবে বানানো যায়। প্রথম হচ্ছে, যখন তুমি কম সময়ে বেশি কাজ করতে পারবে, অর্থাৎ মনোসংযোগ চূড়ান্ত পর্যায়ে বাড়িয়ে নিতে পারবে, এটা একটা পদ্ধতি। আর 2 হচ্ছে, কিছু কিছু কাজ তোমার হয়ে অন্য কেউ করে দেবে, অর্থাৎ যে কাজটা তুমি না করে সেই কাজটা অন্য কাউকে দিয়ে করাবে। অর্থাৎ পাওয়ারফুল সময় এই দুটো পদ্ধতিতেই বানানো যেতে পারে। আমি প্রথমে দ্বিতীয় পদ্ধতিটা নিয়ে আলোচনা করব, যেখানে তোমার কাজ অন্য কেউ করে দেবে। ধরো, তুমি কোনো একটা ইতিহাসের পানিপথের যুদ্ধ পড়ছো, তুমি বই পড়ে পানিপথের যুদ্ধ সামলে বুঝে একেবারে কনসেপ্ট ক্লিয়ার করতে যেটুকু সময় লাগবে, সুজিত দেবনাথ স্যারের ইউটিউবে যে পানিপথের প্রথম যুদ্ধের ভিডিওটা রয়েছে 20 মিনিটের, সেই ভিডিওটা একবার দেখে নিলে কনসেপ্ট তখনই ক্লিয়ার হয়ে যাবে। বই পড়ার জন্য যে সময়টুকু লাগতো তার থেকে অনেক কম সময়ে কনসেপ্ট
এবং রসদ ইনফরমেশন তুমি ভিডিও থেকে পেয়ে যেতে পারো। এক্ষেত্রে তোমার কাজটা সুজিত দেবনাথ স্যার করে দিয়েছে। অথবা মুদ্রাস্ফীতি বা পলিটির জটিল বিষয়গুলো তুমি যদি একা একা সেলফ স্টাডির মাধ্যমে বই পড়ে উপলব্ধি করতে চাও, তার থেকে অনেক বেশি সুবিধাজনক হবে সুজিত স্যারের ভিডিও দেখে নেওয়া, যেখানে সুজিত স্যার মুদ্রাস্ফীতি খুব অনায়াসে বুঝিয়ে দিয়েছে। টেলিগ্রাম আমাদের ইউটিউব চ্যানেলে সেই ভিডিওগুলো রয়েছে। অর্থাৎ এখানে কি হচ্ছে, তোমার কাজটা যেহেতু তোমার হাতে সময় কম, সুজিত স্যার তোমার কাজটা করে দিচ্ছে। সুজিত স্যারের থেকে তুমি সময় যে কোন হেল্পটা পাচ্ছ, যে হেল্পের ফলে তুমি কম সময়ে বেশি বেশি পরিমাণে পড়ে ফেলতে পারছো। অর্থাৎ এফেক্টিভলি তুমি সময় ব্যয় করছো কম, তোমার পড়া হচ্ছে বেশি, তার কারণ তোমাকে একজন সক্রিয় মানুষ সক্রিয়ভাবে হেল্প করছে তোমার প্রিপারেশনের জন্য। আর একটা পদ্ধতি যেটা, সেটা হচ্ছে মনোসংযোগকে বাড়িয়ে নেওয়া। এখন মনোসংযোগটাকে দুটোভাবে বাড়ানো যায়। তোমরা জানো যে মনোসংযোগ হচ্ছে একটা এনার্জি। এই এনার্জিটা দুরকমভাবে বাড়ানো যায়। এক হচ্ছে বাই রিমুভিং নেগেটিভ কনসেন্ট্রেশন এনার্জি। তোমার কনসেন্ট্রেশন তুমি বাড়াতে গেলে প্রথম পদ্ধতি হলো বাই রিমুভিং নেগেটিভ কনসেন্ট্রেশন এনার্জি। তোমার মধ্যে যে নেগেটিভ এনার্জিগুলো রয়েছে, কনসেন্ট্রেশন যেগুলো তৈরি করতে দেবে না, সেগুলোকে রিমুভ করতে হবে। আর দ্বিতীয় পদ্ধতি হলো বাই অ্যাডিং পজিটিভ কনসেন্ট্রেশন এনার্জি। অর্থাৎ ধনাত্মক যে মনোসংযোগের শক্তি, সেটা তোমার শরীর, মন এবং তোমার সিস্টেমের মধ্যে আপলোড করতে হবে। প্রথমে বলি নেগেটিভ কনসেন্ট্রেশন এনার্জিটাকে কীভাবে অ্যাভয়েড করতে পারবে। দেখো, প্রথম যে শর্ত তার, সেটা হচ্ছে তুমি যে অফিসেই কাজ করো না কেন, অফিস পলিটিক্স সাংঘাতিক রকমের থাকে। সেটা সরকারি অফিসেও থাকে, বেসরকারি অফিসে আরও বেশি বেশি থাকে। যে প্রফেশনালি থাকো না কেন, যে অফিসেই কাজ করো না, নেগেটিভ কনসেন্ট্রেশন এনার্জি যদি তুমি রিমুভ করতে চাও, তাহলে অফিসটাকে কখনো বাড়িতে নিয়ে এসো না। অফিসটাকে অফিসেই রেখে এসো, অফিসের ঝামেলাটাকে অফিসেই রেখে এসো। সেটা যদি বাড়িতে নিয়ে এসে চিন্তা করতে বসো, তাহলে তুমি পড়বে কখন? তুমি যেহেতু একটা প্রিপারেশনের মধ্যে রয়েছো, তাহলে নেভার অফিসকে বাড়িতে নিয়ে এসো। এটা হচ্ছে প্রথম টোটকা। দ্বিতীয় টোটকা হচ্ছে ফোন থেকে দূরে থাকো, টেলিভিশন থেকে দূরে থাকো। বিশেষ করে ফোনের যে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ রয়েছে, ফেসবুকের গ্রুপগুলো থেকে একটু দূরে থাকো। সারাক্ষণ গার্বেজ ইন অ্যান্ড গার্বেজ আউট, গার্বেজ ইন অ্যান্ড গার্বেজ আউট, এইটা করে ওয়ার্কিং প্রফেশনাল যদি সময় নষ্ট করে ফেলে, তাহলে পড়বে কখন? আর সারাক্ষণে যদি হোয়াটসঅ্যাপের নোটিফিকেশনে ব্রিং করে বেজে উঠলো, কে হোয়াটসঅ্যাপে কী নোটিফিকেশন হলো সেটা যদি দেখতে ব্যয় করো, তাহলে তুমি পড়বে কখন? টিভি দেখে সময় নষ্টটাও তো করা যাবে না। দেখো, আমি ব্যক্তিগত জীবনে যে উন্নতি করেছি, লাস্ট 3-4 বছর আমি ফেসবুকও করি না, হোয়াটসঅ্যাপও খুব একটা বেশি দেখি না, যেটুকু দরকার সেটুকুই দেখি। টেলিভিশন দেখা তো আমি 5-6 বছর বন্ধ করে দিয়েছি, বেঁচে আছি, উন্নতি করছি, তোমাদের চোখের সামনেই দেখতে পাচ্ছ। আমিও কিন্তু ওয়ার্কিং প্রফেশনাল, একটা জবে আমিও রয়েছি। 3 নম্বর টোটকা হচ্ছে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যদি থেকে থাকে, তাহলে তার সঙ্গে বসে কথা বলে না, যে দেখো আমাকে ডাইভার্ট করে দিও না, আমি কিন্তু একটা প্রিপারেশনের মধ্যে রয়েছি। আর যদি না থাকে, তাহলে বেঁচে গেলে এখন অন্তত গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড জোটানোর জন্য সময় নষ্ট করার সময় নয়। ইউ আর বিল্ডিং ইউর কেরিয়ার। একটা বড় লক্ষ্যে তুমি ছুটছো। এক্সট্রা কোনো ঝামেলা যদি না থাকে, ওয়েলকাম, খুব ভালো আছো, নতুন করে ট্রাই করার দরকার নেই। আর 4 নম্বর পয়েন্ট, যেটা আমি বলছি একটু সাহস নিয়ে, এই বয়সে যেটা আমাদের শরীরের মধ্যে হরমোনিক্যাল চেঞ্জেস প্রচুর আসে, আমাদের একটা শারীরিক খিদে তৈরি হয়, নিডস তৈরি হয়, খুব স্বাভাবিকভাবেই তৈরি হয়, অস্বাভাবিকতা কিছু নেই। কিন্তু উপায় না পেয়ে আমরা পর্ন সাইটে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময়টা নষ্ট করি। পর্ন সাইটে গিয়ে শরীরের মধ্যে উত্তেজনা তৈরি করা ছাড়া আলটিমেটলি তো কাজের কাজ কিছু হয় না। তাহলে যতক্ষণ না তুমি একটা বড় কাজে সাকসেস পাচ্ছ, ততক্ষণ এই ছোটো ছোটো ব্যাপারগুলোকে একটু বাদ দিতে হবে। প্রথম যারা অ্যাডিক্টেড, আমি অনেককেই বলছি যারা রীতিমতো অ্যাডিক্টেড, সেই অ্যাডিকশান থেকে বেরিয়েই আসতে হবে। ওখানে সময় নষ্ট করার মতো যদি সময় তোমার থাকে, তাহলে আজ যাই হোক তুমি WBCSটাকে ক্র্যাক করতে পারবে না। তো এই হলো নেগেটিভ এনার্জি তুমি কী করে রিমুভ করবে। আর পজিটিভ এনার্জি তুমি কী করে তোমার সিস্টেমে অ্যাড করবে, তার জন্য দেখো, ধ্যান এবং জব আমি মনে করি ভীষণ জরুরি। আমি কিন্তু নিয়ম করে মেডিটেশন করি। যারা মেডিটেশন আসে না যাদের, তারা তোমাদের কোনো গুরু মন্ত্র থাকলে সেটাকে জব করতে পারো। জব করলে হয় কি, যারা মেডিটেশন করতে পারে না তাদের মনোসংযোগটা একটুখানি আসে, অভ্যেস হয়। আর মেডিটেশনটা আছে সবচেয়ে জরুরি, দিনের কোনো না কোনো সময় মেডিটেশনটা তো করাই উচিত। কিছু না হলেও চুপ করে বসে ধ্যানস্থ থাকা উচিত, সিস্টেমটাকে অ্যালাইন করে নেওয়ার জন্য। আর 2 হচ্ছে, আমাদের মন যে সতত ছটফট করতে থাকে, সেই ছটফটানিটার সুযোগ নাও। অর্থাৎ মনকে বলো, আরে মন দেখো, তোমাকে আমি এখন লোভ দেখাচ্ছি। কিসের লোভ? মন কিন্তু ভীষণ লালচ পায়, মানে লোভ দেখালে লোভী হয়ে যায়। তাকে বলো, দেখো আমি এমন একটা কাজ করতে যাচ্ছি, যে কাজটা করলে WBCSটা ক্র্যাক করা হয়ে যাবে। অশোক স্তম্ভ, বাংলো, গাড়ি, টাকা, ক্ষমতা, সামাজিক অবস্থান, যা যা আমি চাই, তার সব কিছুই এইটা পেলেই লাভ করা সম্ভব। মনকে যদি রোজ দিন তুমি এই প্রলোভনটা দেখাও,
মোটিভেট করো, এই মোটিভেশনসটা দাও, তাহলে দেখবে মন তোমার এই মোটিভেশনটা তোমার সিস্টেমের সঙ্গে অ্যালাইন করে নিয়েছে যে ওটা পেতে গেলে আমাকে এই পরিশ্রমটুকু তো করতেই হবে, এক্সট্রা টাইমটা আড্ডা মেরে না মেরে আমাকে পড়তে হবে, আত্মীয়র বাড়িতে গিয়ে সময় নষ্ট না করে আমাকে পড়তে হবে, বন্ধুদের সঙ্গে পিকনিক একটু কমে গিয়ে আমাকে একটু পড়তে হবে, এইখানে সময়টা ব্যয় না করে আমাকে পড়তে হবে। অর্থাৎ ভেতর থেকে সেই তাগিদটা আসবে যদি তুমি মনকে এইভাবে মোটিভেট করতে পারো। আর 3 নম্বর হচ্ছে মনকে বোঝাও, কঠোর নিয়মাবর্তিতার মধ্যে ঢুকে যাও। এটা হচ্ছে মনে রেখো, যদি ডিসিপ্লিন ওয়েতে তুমি সময়টাকে চালনা করতে না পারো তাহলে কিন্তু কাজের কাজ কিছু হবে না, শুধু শুধু ওই 2-3 বছর সময়টা নষ্ট হয়ে যাবে। আর একটা কথা, অনেকে ভাবে যে এই মোটিভেশনসটা নিয়মাবর্তিতা বাইরে থেকে আসবে, তাদেরকে সাবধান করে দিই, মোটিভেশন অধিকাংশ থেকে বাইরে থেকে অধিকাংশ সময় আসে না। রিয়েল মোটিভেশন অলওয়েজ কামস ফ্রম ইনসাইড। রিয়েল মোটিভেশনসটা কিন্তু ভেতর থেকে আসে। আশা করি পজিটিভ কনসেন্ট্রেশন এবং নেগেটিভ কনসেন্ট্রেশনে রিমুভ করাটার পদ্ধতি তোমরা মোটামুটি বুঝতে পারলে। আরও যে 3টে গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, যেটা অবশ্য পালনীয় পয়েন্ট, সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে একটুখানি মাথায় রাখো। প্রথম পয়েন্ট, অফিস কলিগ এবং আত্মীয়দেরকে কোনো রকমভাবে জানতে দিও না যে তুমি না সিভিল সার্ভিসের প্রিপারেশান নিচ্ছ। অফিসের কলিগরা জানলে, অফিস জানলে কি হবে নিশ্চয়ই বলে দিতে হবে না। যারা কাজ করছে অফিস পলিটিক্স সম্পর্কে খুব ভালোই ওয়াকিবহাল। ও আচ্ছা, ও সিভিল সার্ভিস হবে, হিংসে আগুন নর্মাল আগুনের থেকেও ভয়ঙ্কর। তোমার বস তোমার যেটুকু কাজ তোমার মাথায় চাপানোর দরকার ছিল তার থেকে বেশি বেশি কাজ চাপাবে। কেন চাপাবে? ওই হিউম্যান সাইকোলজি। আচ্ছা, আমাকে ছাড়িয়ে যাবে। অতএব তুমি যতক্ষণ না সফল হচ্ছ ততক্ষণ অফিস কলিগ এবং আত্মীয়দেরকে একেবারেই জানিও না। পড়াশোনাটা চুপি চুপি করো, শোরগোর তো তোমার সাফল্য করবে, চিৎকার তো তোমার সাফল্য করবে। যতক্ষণ না তুমি সফল হচ্ছ ততক্ষণ মন্ত্রগুপ্তির মতো এই গোপনীয়তাটাকে রক্ষা করে যাও, নইলে আত্মীয় স্বজন কিন্তু জিজ্ঞেস করবে, কিরে এবার হলো, ও এবারও হলো না, ডিমোটিভেটেড হয়ে লাভ কি? শুধু শুধু জানতে দেওয়ার কোনো দরকার নেই। 2 নম্বর যেটা তুমি মনে রাখবে সেটা হচ্ছে ইউটিলাইজ ফুললি ইউর হলিডেজ। যে প্রফেশনেই থাকো না কেন, কিছু না কিছু হলিডে তো তুমি পাবেই, কিছু না কিছু হলিডে, কিছু না কিছু ছুটির দিন তোমার থাকবেই। যদি একটা ছুটির দিন পাও সেটার জন্য অপেক্ষা করে বসে থাকো যে আজকে ছুটির দিন পাবো, ওই পড়াটা পড়বো। তাহলে সকাল থেকে রাত অবধি ওই দিনটাকে ইউটিলাইজ করে ফেলো, যাতে ওই ইউটিলাইজেশনসটা তোমার বাকি যে দিনগুলোতে তুমি সময় না পাও তার ঘাটতিটাকে পূরণ করে নিতে পারে। আর 3 নম্বর হচ্ছে, যে ওয়ার্কিং প্রফেশনেই তুমি থাকো না কেন, লিভ তো তুমি কিছু পাও। যারা গভর্নমেন্ট জব করো তারা ডিএ পাও, মেডিকেল পাও, বা যারা প্রাইভেট জব করো তারা ডিএ মেডিকেল কিছু পেতে পারো। তাহলে সেই লিভগুলোকে চেষ্টা করো জমিয়ে রাখতে। তার কারণ পরীক্ষার আগে 1-1.5 মাস তুমি যদি ওই লিভ থেকে ছুটিটা নিতে পারো তাহলে কিন্তু তোমার প্রিপারেশনটা বুস্টেড আপ হবে। তো এই গেল হচ্ছে আমার নীতি কথা, যে কী করতে হবে, সাইকোলজির কথা, স্ট্র্যাটেজির কথা। এখন আমরা আসি ডেলি রুটিনের কথা। দেখো, ডেলি রুটিন বলতে মানে তুমি দিনের সময়টাকে কীভাবে কাজে লাগাবে। 5-6 ঘন্টার বেশি তো সময় তুমি পাও না। সেক্ষেত্রে আমি নিজেও যেহেতু ওয়ার্কিং প্রফেশনাল, ইউটিউব চালাই, এত স্টুডেন্ট পড়াই, অথচ আমারও কিছু জব রয়েছে, আমার রুটিনটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, আমি খুব আর্লি মর্নিংয়ে উঠি, অর্থাৎ 5টা 5:30-6টার মধ্যে আমি কিন্তু ঘুম ভেঙে রীতিমতো ফ্রেশ হয়ে পড়ার টেবিলে চলে আসি। হ্যাঁ, আমিও পড়ি, কারণ আমার স্টুডেন্টদেরকে পড়াতে গেলে আমাকে তো পড়তেই হয়। তাহলে 5টা 5:30 কি 5টা 6টার মধ্যে তুমি যদি আমার পড়ার টেবিলে চলে আসতে পারো, সেক্ষেত্রে 9:30 10টা কি 9টা 9:30 অবধি তো তুমি অনায়াসে পড়তেই পারছো 4 ঘন্টা। এই যে 4 ঘন্টা, এই 4 ঘন্টাটা হচ্ছে কিন্তু এমন একটা সময় যে সময় তুমি একটা গাঢ় ঘুম দিয়ে ফ্রেশ মস্তিষ্ক নিয়ে উঠেছো। সেই জন্য এই সময়টাকে কোর জিএস পেপার যেগুলো রয়েছে, একেবারে কোর জিএস পেপার, সেই কোর জিএস পেপারের মানে যেগুলো শক্ত জেনারেল স্টাডিজ, পলিটি হতে পারে, ইকোনমিক্স হতে পারে, যদি আর্টস হও তাহলে সায়েন্সের সাবজেক্টটা হতে পারে, তাহলে পলিটি, ইকোনমিক্স, সায়েন্স যেগুলো কোর এবং একটু ডেপথে নিয়ে পড়তে হবে, বোঝা একটু শক্ত, সকাল সকাল ফ্রেশ মাইন্ডে, 7 ঘন্টা ঘুমিয়ে নিয়েছো, ফ্রেশ মাথায় সেই পোর্শনসগুলোকে পড়ো যেইগুলো তোমার কাছে কঠিন মনে হতে পারে। এখন কঠিন কোনটা সেটা রিলেটিভ। যে পলিটি স্টুডেন্ট তার কাছে তো পলিটি কঠিন নয়, সে তখন পাল্টে নেবে, নিজের মতো করে কঠিন টপিকটাকে সকালবেলা সেট করো। এইবার তুমি চলে যাও অফিস আওয়ারের মধ্যে। এখন অফিস যে চলে যাচ্ছ, এই অফিস চলে যাওয়ার ব্যাপারটা একটুখানি বলি। চেষ্টা করবে যদি ওয়ার্কিং প্রফেশনাল হও তাহলে অফিসের কাছাকাছি থাকতে, যেন ট্রান্সপোর্টেশনে প্রচুর সময় না চলে যায়। তাহলে তুমি যদি কাছাকাছি থাকো অফিসে, তাহলে ওই যে ট্রান্সপোর্টেশনের মধ্যে তোমার সময় নষ্ট হচ্ছে, সেই সময়টা অনেক কম নষ্ট হবে, তুমি বেশি সময় পাবে।
যদি অফিস আওয়ারের মধ্যে কোনো ব্রেক পাওয়ার কথা নয়, বইপত্র বেশি খোলার দরকার নেই, যদি সময় পাও সেক্ষেত্রে কারেন্ট টপিকগুলোকে নিয়ে একটু চোখ বোলাতে পারো। দেখো, অফিসে বসে তুমি যদি লক্ষ্মীকান্তের পলিটি বই পড়ো, তাহলে অফিসের কলিগরা তো বুঝেই যাবে তুমি ডাব্লিউবিসিএসের প্রিপারেশনের মধ্যে রয়েছো। বরং ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ সম্পর্কে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স যদি পড়ে নাও, বা ওইরকম কোনো ইউটিউব ভিডিও দেখে নাও, বা ওইরকম কোনো আর্টিকেল পড়ো, তাহলে অন্তত হিংসের আগুনটা তোমার কলিগসদের মধ্যে জ্বলবে না, তোমার বস অন্তত বুঝতে পারবে না যে তুমি সিভিল সার্ভিসের প্রিপারেশনে রয়েছো। অফিস আওয়ারের মধ্যে যদি কিছু পড়তে হয় তাহলে কারেন্ট টপিকগুলো পড়া ভালো, যদি এটা আমার কথা শোনো তো। আর যদি কিছু পড়তে হয়, কানে হেডফোন লাগিয়ে কোনো ভিডিও শুনতে পারো, ভিডিও দেখতে যেও না, আবারও ধরা পড়ে যাবে। ভিডিও চালিয়ে দিয়ে পকেটের মধ্যে ইয়ারফোন কানে দিয়ে তুমি ভিডিওটাকে শুনতে পারো, যাতে কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়, যদি অফিস চলাকালীন কোনো ব্রেক পাও তো। বাড়ি ফিরে এসে মোটিভেটেড করে রাখতে হবে নিজেকে, যে বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে একটু চা বিস্কুট বা খাবার দাবার খেয়ে আমি পড়তে বসবো। এই যে সেকেন্ড হাফে তুমি পড়তে বসছো, সেকেন্ড হাফে দুটো পোর্শন করো। একটা হচ্ছে হালকা পুলকা যে জিএস পেপারগুলো রয়েছে সেইগুলো দিয়ে শুরু করো, তারপরে ইংরেজি পড়ো, এবং রাত্রে শোয়ার আগে ম্যাথ জিআইটা করে নাও। এই যে হালকা পুলকো জিএসটা কি, তুমি কাজকর্ম করে এসছো, এমনিতেই খাটনি করে এসছো, তখন যদি ম্যাথামেটিক্স করো মাথা হ্যাং করে যাবে, তখন যদি ইংলিশ করো মাথা হ্যাং করে যাবে। ওই সময়টা ইতিহাস পড়ো, ভূগোল পড়ো। ইতিহাস ভূগোল নিশ্চয়ই খুব কঠিন নয়, হালকা পুলকা। তাহলে অফিস থেকে ফিরে এসে ইতিহাস ভূগোলটাকে নিয়ে বসো, হালকা পুলকা কিছু জিএস পেপার পড়ানো পড়ে মাথাটা স্থির হলো, চাটা খেয়ে নিয়ে একটু কড়া করে চা খাও, কফি খেতে পারো, এবার ইংলিশটা পড়ো, আরেকটু মাথা ফ্রেশ হলে অঙ্ক বা জিআইটা পড়ো। এবং অবশ্যই নির্দিষ্ট সময় এনে কোনো রকম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, পর্ন সাইট, আরেকবার পর্ন সাইট একদম নয়। রাত্রে ঠিকঠাক সরে ঘুমোতে চলে যাও, মাথা ঠান্ডা করে ঘুমো, তার কারণ তোমাকে 6-7 ঘন্টা রেস্ট নিতে হবে, কালকে সকালে পড়তে হবে, এবং সকালে শুধু পড়লেই হবে না, অফিসে গিয়ে কাজ করতে হবে। অতএব লেট নাইট একেবারেই করবে না, ঠিকঠাক করে ঘুমো। আর এই সমস্ত সময়কালে যদি কিছু নোটস বানাও, আমি তোমাদেরকে পরামর্শ দেবো A4 পেজে নোট বানাও। A4 পেজের নোট বানালে হবে কি, নোটসটা পোর্টেবল হবে। অর্থাৎ তুমি কিন্তু যদি গাড়িতে চড়তে বা কোনো একটা ব্রেক পেলে, কোনো একটা অবসর পেলে, সেই নোটটাকে যদি 2 পাতা 3 পাতা হয় নিয়ে যাওয়াটা অনেক সোজা, খাতা বহন করা অনেক কঠিন। সেই জন্য পোর্টেবল নোট হিসাবে অলওয়েজ নোট তৈরি করো A4 পেজে। পড়াশোনা করবার জন্য অবশ্যই তুমি কোনো অনলাইন কোচিংয়েই ভর্তি হও, বা অনলাইনে কোনো কোর্স নাও, কারণ ওয়ার্কিং প্রফেশনালের ক্ষেত্রে পড়তে যাওয়াটা খুব মুশকিলের ব্যাপার। ওইটুকুই তো তোমার হলিডে। রবিবারটাও তুমি যদি পড়তে যাওয়ার জন্য ব্যয় করো, তাহলে কী করে হবে? ওই পুরো সময়টা তোমার নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য অবশ্যই অনলাইন কোনো কোর্সে ভর্তি হতে পারো। সুজিত দেবনাথ বা পিসিএস এডুকেশনে আমার সঙ্গেও তুমি ডাব্লিউবিসিএসের প্রিপারেশনটা করতেই পারো। এই নম্বরে ফোন করে জানতে পারো আমাদের কাছে কী কোর্স চলছে। প্রিলিমসের কোর্স চলছে, মেন্সের কোর্স চলছে, প্রিলিমস মেন্স মিশিয়ে কোর্স চলছে, সমস্ত কোর্স চলছে। আমার সঙ্গে অনলাইনে পড়াশোনা করতেই পারো, কারণ আমাদের রেকর্ডেড ভিডিও ক্লাস, আমাদের ক্লাস তোমার যারা ওয়ার্কিং প্রফেশনাল তাদের সুবিধা হবে, কারণ অনলাইনে লাইভ ক্লাস তো আমি করাই না। আর 2 নম্বর হচ্ছে হলিডেটাকে ফুললি ইউটিলাইজ করো। ভরসা রাখো, তুমি ছাড়া তোমার আগে ওয়ার্কিং প্রফেশনাল কাজ করতে করতে অনেকেই ডাব্লিউবিসিএস ক্র্যাক করেছে, তুমি নিশ্চয়ই পারবে। আশীর্বাদ নিও। আর হ্যাঁ, আমি যেরকম বললাম রুটিনটা সেরকমই নয়, তুমি তোমার মন মতো করে রুটিনটাকে তৈরি করে নিও। ভালো থাকো। নতুন আর কি ভিডিও চাও কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। আজ এ পর্যন্তই, টাটা, বাই।